বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ই24 মিডিয়ার পক্ষ থেকে সাপ্তাহিক আয়োজন প্রবাস ও প্রবাসীর কথা, এই নিয়ে আজকের আলোচনা প্রবাসীদের নানাবিধ সমস্যা ও সমাধানের সরকারের ভূমিকা। সঙ্গে আছি আমি মুতাব্বির হোসেন রাজু, সংযুক্ত আরব আমিরাত থেকে। আমাদের সঙ্গে আজকে আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন ইউকে থেকে জনাব সাইদুল ইসলাম, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত সহসভাপতি এবং নিউজ প্রেজেন্টার ইউরোপ এনটিভির। সঙ্গে আছেন আমাদের বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মিস্টার বিপ্লব কুমার পোদ্দার ইউকে থেকে। সঙ্গে আছেন আমাদের সাথে তারিকুর রহমান মালয়েশিয়া থেকে, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি। সঙ্গে আছেন জনাব আসাদুর রহমান, শাখা সমন্বয়ক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সংযুক্ত আরব আমিরাতের শারজা শাখা থেকে। তো সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আজকে ই24 মিডিয়ার পক্ষ থেকে আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক এই লাইভ প্রোগ্রামে। আমি শুরুতেই যাব জনাব সাইদুল ইসলাম ইউকে থেকে। জনাব সাইদুল ইসলামের কাছে যাব শুরুতেই। সারা বিশ্বের সকল প্রবাসীরা এখন একটাই দাবি করছে, প্রবাসীদের লাশ সরকারি খরচে বাংলাদেশে নেওয়ার জন্য। আসলে এই দাবিটা যৌক্তিক একটা দাবি। আজকে করোনা প্যান্ডামিক টাইমে মনে হয় সম্ভবত 8 থেকে 9 মাস 10 মাস হয়ে যাবে, বিভিন্ন দেশের মর্গে পড়ে থাকা প্রবাসীদের লাশ পচে যাচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসেরও কোনো সহযোগিতা পাচ্ছে না, লাশগুলি দেশে নিতে পারছে না। এই যে প্রবাসীরা সারা বছর তারা পরিশ্রম করে এই প্রবাসের মাটিতে সমস্ত কিছু বিসর্জন দিয়ে যখন তারা মনে করেন দেশে প্রবাসের মাটিতে আসে, আর সেই সময় এখানে যদি কোনো লাশ, যদি কেউ মারা যায় আর তার লাশটা তার পরিবার দেখতে না পায়, তাহলে সেটা অনেক কষ্টকর। তো আপনি কি মনে করেন এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কি ভূমিকা এখানে, জনাব সাইদুল সাহেব? ধন্যবাদ ধন্যবাদ মুদাব্বির হোসেন ভাই, আমাকে আপনাদের ই24 মিডিয়ার আজকে এই আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত আলোচক বৃন্দ, আমার শ্রদ্ধেয় ভাই, বড় ভাই, প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার, সহকর্মী এবং প্রবাসী অধিকার পরিষদের দপ্তর সম্পাদক তারেকুর রহমান, একই সাথে আপনাদের আমাদের শারজার সমন্বয়ক এমডি আসাদুল ভাই আছেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আজকের এই অনুষ্ঠানে আপনারা জয়েন করেছেন। আমার দর্শক শ্রোতাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন। আপনি অত্যন্ত সুন্দর এবং খুবই মানে প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। আসলে এটা দাবি জানানোর কিছু না, এটা হচ্ছে আমাদের সরকারের দায়িত্ব, দেশের দায়িত্ব। কারণ আমরা যদি বাংলাদেশের জনগণ হয়ে থাকি এবং সরকার যদি আমাদের হয়ে থাকে, তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে আমি বাংলাদেশের জনগণ হিসেবে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, শুধু আমার মৃত্যু নয়, আমাদের যে কোনো সমস্যায় সরকার তাদের জনগণ হিসেবে তাদের দায়িত্বটুকু পালন করবে। তো আমি আপনাদের জ্ঞাতার্থে এবং দর্শকদের উদ্দেশ্যে একটি তথ্য জানাতে চাই, যেটি আমি গত কিছুদিন আগে আমি একটু ঘাটাঘাটি করে পেলাম। আমি রিসেন্টলি একটা নিউজও করেছিলাম ইরাকের একটি লাশের ব্যাপারে। জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির লাশ ইরাকের মর্গে 7 মাস থেকে আছে। তার পরিবার থেকে লিখিত এবং মৌখিকভাবে আবেদন জানানোর পরে ওই লাশটি এখনো পর্যন্ত বাংলাদেশে যায়নি। তারপরেও পরিবার চেয়েছে যে যদি বাংলাদেশে না পাঠাতে পারে সরকার বা এখানকার বাংলাদেশ দূতাবাস, তাহলে যেন ইরাকেই দাফন করে দেওয়া হয়। তো এই বিষয়টি নিয়ে আমি একটু আমার নিউজের জন্য একটু যোগাযোগ করলাম, কথা বললাম, কিছু জিনিস রিসার্চ করলাম। তো আমি যেটা দেখলাম যে ওয়েজ আর্নার্স বোর্ড, যেটা বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে কাজ করে, তো ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে আছে যে বাংলাদেশি কোনো ব্যক্তি যদি প্রবাসে বৈধভাবে যায় এবং যাওয়ার পরে যদি সেখানে তার মৃত্যু হয়, তাহলে ওয়েজ আর্নার্স বোর্ডের মাধ্যমে
ওই ব্যক্তির লাশ বাংলাদেশে সম্পূর্ণ সরকারি খরচে নেওয়া হবে। নেওয়ার পরে ঢাকায় বা যে কোনো এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছার পরে সেখান থেকে সাথে সাথে 35,000 টাকা দাফন এবং যাতায়াত খরচের জন্য দেওয়া হবে নগদ। এরপরে ওই পরিবারকে, যে প্রবাসী মারা গিয়েছেন ওই পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা হচ্ছে সরকারের নির্দেশনা এবং আমার মনে হয় এটাই বর্তমানে সরকারের বিধান। বাট আনফরচুনেটলি এই বিধানটি আমরা তো দাবি করছি সরকারি খরচে নেওয়া হবে। আমার মনে হয় সরকার অলরেডি এটা করে রেখেছে, কিন্তু এটা কার্যকর হচ্ছে না, অথবা এই যে যারা প্রবাসী মারা যাচ্ছে তাদের এগেনস্টে সরকারের যে বরাদ্দটা আছে সেই বরাদ্দটা আসতেছে ঠিকই, কিন্তু মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয়, আমার ধারণা যে এই যে কর্মকর্তারা আছেন যারা প্রবাসীদেরকে প্রবাসীর লাশ সরকারি খরচে নিবেন, তাদের দাফনের খরচ দিবেন বা পরিবারকে তার ক্ষতিপূরণ হিসেবে 3 লক্ষ টাকা দিবেন, তারা বোধহয় মধ্যস্বত্বভোগী হিসেবে তারা প্রবাসীদের এই লাশ সরকারি খরচে না নিয়ে হয়রানি করছে এবং সরকারকে এই লাশের অঙ্কটা দেখিয়ে তারা এই লাশের এগেনস্টে সরকার যে বরাদ্দটা রেখেছে সেই বরাদ্দ তারা তাদের পক্ষে করছে। এটা আমার ধারণা। আমার মনে হয় সকল প্রবাসীরা যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে এই জিনিসটি ফাইন্ড আউট করার চেষ্টা করি যে সরকার থেকে যে বরাদ্দটি দেওয়া হয় একটা লাশের বিপরীতে, যে টাকাটা আমার মনে হয় কমপক্ষে একটা লাশ নেওয়া, দাফন খরচ এবং ক্ষতিপূরণ বাবদ কম হলেও 10 লক্ষ টাকা বরাদ্দ থাকে, কিন্তু আদৌ এই সার্ভিসটি বা এই জনগণের যে পাওনা এটা জনগণ প্রবাসীরা কতটুকু পেয়েছে এই বিষয়টি আমাদের খতিয়ে দেখা উচিত, আমাদের এই বিষয়ে অনুসন্ধান করা উচিত। এবং আমরা প্রবাসীরা, আমরা প্রায় 1.5 কোটি প্রবাসী আছি বাংলা প্রবাসে, একই সাথে বাংলাদেশে আমাদের যে আত্মীয় স্বজন যারা আছে, যারা সরাসরি আমরা যে কাজ করছি, যে রেমিটেন্স পাঠাচ্ছি, রেমিটেন্সের ফায়দা হয়তো সরকার নিচ্ছে, বাট আমাদের টাকার সরাসরি উপকারভোগী হচ্ছে আমাদের পরিবারগুলো। আমি মনে করি আমাদের পাশাপাশি বাংলাদেশে আমাদের আয়ের যে উপকারভোগী পরিবারগুলোকে, তারাও তাদের অবস্থান থেকে এই জায়গাটাতে এক হতে হবে এবং এক সুরে আমাদের আওয়াজ তুলতে হবে যে প্রবাসীদের লাশ যদি এটা সরকার বরাদ্দ দিয়ে থাকে তাহলে কেন বাস্তবায়ন করা হবে না? কারা এর পেছনে আছে? কারা এই টাকাগুলো মেরে খাচ্ছে? কারা প্রবাসীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে? তাদের চিহ্নিত করে তাদের শাস্তি দাবি করা উচিত। একই সাথে প্রবাসীদের সবচেয়ে মৌলিক এবং ন্যায্য এই দাবিটি আদায় করে নেওয়া হবে আমাদের সবচেয়ে বড় কাজ এই মুহূর্তে। তো আমি এটুকুই আহ্বান জানাবো দর্শকদের, প্রবাসীদের এবং বাংলাদেশে প্রবাসীদের পরিবারদের, যে আপনারা এই জায়গাটাতে, একজন প্রবাসীর মারা যাওয়ার পরে আর কিছু থাকে না। আমি যখন মারা যাব, আমার এতদিন যে আমি ইনকাম করেছি, যে রেমিটেন্স পাঠিয়েছি, এখানকার সম্পদ, বাংলাদেশের সম্পদ, সবকিছুই আমার পরিবার এবং আমার রাষ্ট্র উপভোগ করবে। সুতরাং আমার মারা যাওয়ার পরে এটুকু নিশ্চয়ই আমার দেশের প্রতি আমার এই দাবি অধিকার আছে যে আমার লাশটুকু যেন বাংলাদেশের মাটিতে আমাকে দাফন করা হয় এবং আমার লাশটা যেন বাংলাদেশের সরকারি খরচে নেওয়া হয়। এটুকুই আমি দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ মিস্টার সাইদুল সাহেব, আপনার সেই যৌক্তিক কথাগুলি অনেক ভালো লাগলো। আসলে বাংলাদেশ সরকারের যেই রুলস এন্ড রেগুলেশন যেটা আছে আসলে সেটা কার্যকর করার মতো কেউ নাই। আমি নিজেই কয়েকদিন আগে ওয়েজ আর্নার্স বোর্ড থেকে এই কার্ডটা বানাইছি, ঠিক আছে। ইউই দিরহাম 160 দিরহাম নিয়েছে আমি এটার মেম্বার হওয়ার জন্য। তো এটা করার জন্য সময় আমাকে বলেছিল যে বাংলাদেশ সরকার বা ওয়েজ আর্নার্স বোর্ড, কল্যাণ বোর্ড, এটার রেসপন্সিবিলিটি, যদি এদেশে অর্থাৎ তুমি মারা যাও তো তাহলে তোমার লাশটুকু বাংলাদেশের সরকারি খরচে পৌঁছাবে। এবং যেমনটা বলছিলেন সাইদুল ভাই, যে বাংলাদেশে যাওয়ার পরে 35,000 টাকা তার লাশ যানবাহন খরচ বাবদ দেবে এবং 3 লক্ষ টাকা তাকে ক্ষতিপূরণ দেবে। যেটা আসলে বাংলাদেশ সরকারের এই কার্যকরটা বাংলাদেশ সরকারের রুলসে আছে কিন্তু সেটা কার্যকর করছে না। তো আমরা চাই সকল প্রবাসীরা সে আমাদের দাবিগুলো বাংলাদেশ সরকার শীঘ্রই সেটা পালন করুক এবং কার্যকর হোক, এবং অচিরেই যারা এইটার সাথে যারা এইগুলো কার্যকর করছে না তাদের আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন অন্ততপক্ষে তাদের প্রতি ভালো নজরদারি রাখার জন্য। আমি এই মুহূর্তে যাব আমাদের সিলেটর মিস্টার বিপ্লব কুমার পোদ্দার, নবনির্বাচিত বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক। মিস্টার বিপ্লব কুমার পোদ্দার, আপনার কাছে যাব।
আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের নৈতিক এবং যৌক্তিক অধিকার নিয়ে গঠিত এই প্রবাসী অধিকার পরিষদের আপনি একটা গুরুত্বপূর্ণ স্থানে আপনি আছেন। তো আপনি কি মনে করেন এই যে প্রবাসীদের দাবিগুলি আপনারা প্রবাসী অধিকার পরিষদ থেকে কতটুকু পালন করছেন, এর যৌক্তিকতা আপনি একটু বলবেন প্লিজ। ধন্যবাদ। আজকের সঞ্চালক, খুব সুন্দর একটি অনুষ্ঠান, খুব স্পর্শকাতর একটি বিষয়, যে বিষয়টি আসলে কোনো আইনের মধ্যে বেঁধে রাখা উচিত নয়, যে বিষয়টি কোনো ধর্মের মধ্যে বেঁধে রাখা উচিত নয়, যে বিষয়টি কোনো সংস্কৃতি বা দেশের মধ্যেও বেঁধে রাখা উচিত নয়। এবং উপস্থিত আসাদ ভাই, তরিকুল ভাই এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি এবং যুক্তরাজ্যের সমন্বয়ক যে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে একজন প্রবাসী হিসেবে তার যদি কোনো কারণে আল্লাহ তাআলা তার জীবন সেখানেই রেখা শেষ করে দেন, তাহলে তারপরে কি পাওয়া উচিত, কি করা উচিত। এবং সঞ্চালক, আপনি নিজেও বলেছেন যে একটি কার্ড দেখিয়ে আজকের যারা ভিউয়ার্স আছেন তাদেরকে প্রবাসী অধিকার পরিষদ কেন তৈরি হলো। প্রবাসী অধিকার পরিষদ তো আজকের এত বছর পরে নতুন করে তৈরি হওয়ার কিছু দরকার ছিল না, কারণ বাংলাদেশ আজ নাই নাই করে স্বাধীনতার 50 বছরের মধ্যে, এবং বাংলাদেশের লোকজন যখন তারা ছিল পাকিস্তানি অথবা ছিল ব্রিটিশ ভারত, সব সময় কিন্তু তারা বাইরে এসে পৃথিবীর যুদ্ধকে নিজে জড়িয়ে দেশকে এবং নিজেকে সমৃদ্ধ করার প্রয়াস তারা শুরু করেছে। এবং সর্বশেষ যদি বলি যে আমরা 1971 সালের 16 ডিসেম্বর যে স্বাধীনতা যুদ্ধে বিজয়, তার মধ্য দিয়ে আমাদের পরিষ্কার পরিস্ফুটিত গর্বিত যে পরিচয় যে আমরা বাংলাদেশ নামক যে মাতৃভূমি পেয়েছি, সে মাতৃভূমির ক্ষেত্রে তা আরো অনেক কিছু হতে পারত। কারণ একটি জিনিস মনে রাখা দরকার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও কিন্তু বিদেশিদের যে ভূমিকা, সেটা সারা বিশ্ব তাক লাগিয়ে দিয়েছিল। সারা বিশ্ব বুঝেছিল যে কোনো শাসক আর শোষক দমিয়ে রাখতে পারে না এই জাতিকে। তাই এ জাতি শুধু দেশের মধ্যে নয়, বিদেশে যারা আছে তারাও জানে একাত্মতা ঘোষণা করে দেশ শুধু নয়, দেশের বাইরে যে যেখানেই থাকবে তারা সমানভাবে গর্জে উঠতে পারে। তাহলে সেই প্রবাসীদের অধিকার এবং আজকের যে স্পর্শকাতর বিষয়, যে একটি লাশ, তার শেষ ঠিকানা ছোট্ট একটু কবর, তার ইচ্ছে ছিল যে আমি যেখানে জন্মেছি আমি যেন সেখানেই সমাহিত হই, যে যার ধর্ম মতে। তার সেই ইচ্ছাটুকুনও কিন্তু আমাদের সরকার অথবা কর্তব্যনিষ্ঠ ব্যক্তিরা একেবারেই এটা কোনোভাবেই গুরুত্ব দিচ্ছেন না, ভ্রুক্ষেপ করছেন না। এক্ষেত্রে যখন দেখলো যে প্রবাসীদের উপর শুধু এরকম নয়, আপনি এয়ারপোর্টে হেনস্থা বলেন, আপনি যদি বাংলাদেশে গিয়ে কোনো কিছু দরকার হয় কোনো সরকারি প্রতিষ্ঠানে বলেন, যদি ইভেন দেশের বাড়িতে গিয়ে কষ্টার্জিত সঞ্চিত অর্থ দিয়ে তার পৈতৃক ভিটেতে অথবা তার পরিবারের জন্য একটি সুখের আলয় বা নীড় তৈরি করতে চায়, সেখানেও বিভিন্ন গোষ্ঠীর চাঁদাবাজি, সব জায়গায় কিন্তু এই প্রবাসীরা নির্যাতিত। এগুলোকে মাথায় রেখেই সদ্য সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর যখন বাংলাদেশে গণতন্ত্রের জন্য স্বাধীনতা রক্তিম সূর্যকে সঠিক পথে প্রবাহিত করার জন্য বাংলাদেশের জনসাধারণের সঠিক আদর্শ, উদ্দেশ্য এবং অধিকারকে রাজপথের মাধ্যমে মোকাবেলা করে সামনের কাতারে এসে, তখন বাংলাদেশের বিভিন্ন দেশে বিশ্বের ছড়িয়ে থাকা প্রবাসীরা মনে করেছে নুরুল হক নূরের মাধ্যমেই আমরা আগামীর বাংলাদেশ, আগামী প্রজন্মের বাংলাদেশ, একবিংশের বাংলাদেশের নতুন আঙ্গিকে তৈরি করতে হবে। এবং তারা তার সাথে কথা বলে এবং
ভিপি নুরুল হক নূর তখন বাংলাদেশের প্রবাসীদের সাথে কথা বলে আশ্বস্ত করলেন যে আজকের আমাদের যে বাংলাদেশের ভিতরে আন্দোলন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা জাগ্রত হন। আমি এবং আমার সহযোদ্ধারা, অর্থাৎ ভিপি নূর যেটা বলেছেন যে সে এবং তার সহযোদ্ধারা আপনাদের সাথে আজকে একাত্মতা, একটা পরিবার, বাংলাদেশের যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ। এভাবেই কিন্তু বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, আপনারা আমার চেয়ে যারা অগ্রজ আছেন এই সংগঠনে, বয়সী কোনো অগ্রজের ভূমিকা নয়। কারণ আমি জানি আজকের সঞ্চালক বলেন, আজকের তরিকুল বলেন, আজকের আসাদ বলেন, আজকের সাইদুল বলেন, আজকের কবির হোসেন বলেন, সাফায়েত বলেন, সালাউদ্দিন বলেন, এরকম শত সহস্র আপনাদের মতো ব্যক্তিরা এটাকে তিলে তিলে করে নুরুল হক নূরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগঠনটি তৈরি করেছে। এখন আমি যদি আপনার প্রশ্নে সরাসরি যাই যে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কি করছে, তার উত্তর কিন্তু এখানেই যে আমরা আমাদের সর্বোচ্চ করছি। ইভেন এই যে ব্যানারটি, একটি নাম এসো এক হই, অধিকারের কথা কই, এই স্লোগানটিকে বুকে লালন করে, ধারণ করে, বিশ্বাস করে, শ্রদ্ধা করে, যেভাবে আমরা দেখেছি যে মালয়েশিয়া থেকে সাফাত তরিকুলদের মাধ্যমে, ইরাকেও যদি দেখি আমি ইসমাইলদের, দক্ষিণ কোরিয়ায় দেখি, বিভিন্ন জায়গায় মালদ্বীপে দেখি, প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সেখানকার নেতৃবৃন্দরা অত্যন্ত সাহসিকতার সাথে, তাদের ক্ষমতা অনেক স্বল্প, কিন্তু তাদের মন যেন এক একটা গহীন সমুদ্র, সীমাহীন পারের থেকেও একেবারে অদৃশ্য সীমানা দিয়ে বুকের ভিতরে যে শক্তি, সেই শক্তি দিয়ে তারা কিন্তু লাশগুলো পাঠানোর ব্যবস্থা করেছে। সুতরাং প্রবাসী অধিকার পরিষদ তার জন্মলগ্ন থেকে নূর যেভাবে যুদ্ধ করছেন বাংলাদেশের ভিতরে, ঠিক সেইভাবে প্রবাসী অধিকারের পরিষদে সমস্ত নেতা এবং কর্মীরা বিশ্বের যে যেখানে আছেন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে এই লাশের বিরুদ্ধে সাইদুল এবং আপনি সঞ্চালক যেভাবে বললেন, এবং আমরা আরো বৃহৎ আকারে আলাপ আলোচনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করব, কারণ আইন আছে। দাদা, একটা বিষয় আমি এখানে যুক্ত করতে চাচ্ছি। আমাদের প্রথম বক্তা জনাব সাইদুল সাহেব একটা বিষয় বলে গেছেন যে সরকার থেকে যে বরাদ্দ হচ্ছে বা আমাদের জন্য এটা কার্যকর হচ্ছে না। তো এই বিষয়ে আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকলো আমার, সরকার থেকে বরাদ্দকৃত টাকা প্রবাসীরা পাচ্ছে না, এর জন্য কে দায়ী আর এর জন্য করণীয় কি, অবশ্যই এটা একটু বলুন। আমার শ্রদ্ধাভাজন সঞ্চালক যে পরিপূরক কোশ্চেনটি করেছেন সেটা আরো কষ্টের কোশ্চেন। এই মুহূর্তে, যে মুহূর্তে মা তার সন্তানকে হারায়, কোন এক বাহিনী এসে নিয়ে যায়, তার নাম নাকি সাদা বাহিনী, যদি কোনো কারণে কেউ ধরে ফেলে বা সিসিটিভি ফুটেজে পাওয়া যায়, তাহলে দেখা যায় 3 মাস পরে কোনো সাংবাদিক, কোনো সন্তান, কোনো স্বামী, কোনো পিতা যখন ফিরে আসে, সে আর কোনো কথা বলে না, তার মুখ স্তব্ধ হয়ে যায়, মনে হয় যেন সে জন্মলগ্ন থেকে বধির। এরকম একটা বধির অবস্থান করছে আমার বাংলাদেশে। সুতরাং আইন যেখানে আছে, আইনের প্রয়োগ যেখানে নেই, এর থেকে বড় অসহায় অবস্থা, বড় উপহাস পৃথিবীর আর কিছু হতে পারে না। সুতরাং যে বিষয়টিতে আমি যাচ্ছিলাম, আপনার যে শ্রদ্ধাভাজন আমার সঞ্চালক, যে এই আইনের ব্যবস্থা নিয়েই প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয়ভাবে প্রত্যেকটি দেশের নেতৃবৃন্দকে নিয়ে জোরদার থেকে জোরদার যে আন্দোলন গড়ে তুলবে, তখন আমি বিশ্বাস করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। শুধুমাত্র যে আইনে লেখা আছে যারা যাবে বৈধভাবে, দেখুন কথাটা কত উপহাস। আজকে আমার বাংলাদেশের ভাই সমুদ্র ডুবি হয়,
আজকের আমার বাংলাদেশের ভাই ভিয়েতনামের জঙ্গলে তাকে পাওয়া যায় ক্ষুধার্ত অনাহারে পড়ে থাকা। আজকে আমার বাংলাদেশের ভাইয়েরা একটাবার কি আমরা জিজ্ঞেস করেছি যে ছেলেটি সমুদ্রে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করে তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী আপনি, আমি, আমার দেশ। কারণ আমার দেশে আজ মাস্টার ডিগ্রি করার পরেও সে একটি পিয়নের চাকরি তার জন্য নেই। আজকের আমার যে একজন ভাগ্যবান শ্রমিক, সে হয়তো যদি তার কাছ থেকে সে অন্তত মাসে যদি 50,000 টাকাও ইনকাম করে, শিক্ষিত একজন লোক কিন্তু দেখা যায় সে 15-20,000 টাকারও একটি প্রাইভেট চাকরি পায় না। এই অবস্থায় অথবা আমি যদি দেখি একজন কর্মক্ষম যুবক হয়তো কোনো কারণে সে শিক্ষা গ্রহণ করতে পারেনি, তার রাষ্ট্রীয় অব্যবস্থা অথবা পারিবারিক অসচ্ছলতা আমরা যেভাবেই ধরি না কেন, তখন কিন্তু তারা তাদের সব শেষ করে দিয়ে, থাকার জমিটুকুনি শেষ করে দিয়ে তারা বিদেশে পাড়ি জমায়, যে অন্তত এদেশ যখন আমাকে গ্রহণ করেনি, বিদেশে গিয়ে কোথাও আস্থানা করে আমি দেখিয়ে দেব দেশের প্রতি আমার দায়িত্ব এবং ভালোবাসা কতটুকুনি। তাই তারা সমুদ্র, খাল, বিল, নদী, জঙ্গল, পাহাড়, পর্বত সবকিছু পেরিয়ে তারা বিদেশে আসে। আর তারা যদি হয়ে যায় অবৈধ, তাদের দায়িত্ব যদি রাষ্ট্র না নেয়, যে রাষ্ট্রের ব্যর্থতার জন্য আমাদের বাংলাদেশিরা, আমাদের বাংলাদেশের নাগরিকরা চলে আসে, সেটাও একটা আইনের পরিহাস ছাড়া আর কিছু নয়। তাই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওটারও প্রতিবাদ করে আমাদের যে এক দফা এক দাবি রয়েছে যে সরকারি খরচে যে আইনের প্রয়োগটা করতে হবে, সেটা যদি সরকার না করে তাহলে অবশ্যই আমরা, দেখুন আমি একজন আপনাদের মতো কর্মী, আমাকে আপনারা 1 বছরের জন্য একটি চাকরি দিয়েছেন, তবে আমার এই চাকরিটুকুনি আমি সর্বোচ্চ চেষ্টা করব, এই কথাটুকুনি আমি প্রত্যেকটি আমার প্রবাসী সহযোদ্ধাকে বলতে পারি, যারা আমাদের প্রবাসী অধিকার পরিষদের ছাতার তলে আছেন, ব্যানারের মধ্যে আছেন, তাদেরকেও আমি বলছি, যারা নেই তাদেরকেও বলছি যে আমি আমার সর্বোচ্চ উজাড় করে দেব, এবং যদি গণতান্ত্রিকভাবে কর্ণগোচর না হয় তাহলে আইনি ব্যবস্থা নিব। যদি আমাদের সংগঠন, যদি আমাদের প্রিয় নেতা নূর ভাই আমাদেরকে অনুমতি দেন, অবশ্যই আমরা দুর্বার থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলব, শক্তিশালী আন্দোলন গড়ে তুলব। আমরা বিশ্বাস করি আমরা যদি এক হই তাহলে শুধু এরকম অন্যায় অবিচার নয়, যে কোনো প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ শিখে নেবে। প্রবাসী থেকে যদি লড়াই করে কোনো আন্দোলনে জয়ী হওয়া যায় দেশের ভিতরে যে অনাচার, তাহলে কেন নয়, এটাই আমি আপাতত বলছি। সুতরাং আমরা সর্বোচ্চভাবে লড়াই সংগ্রাম করছি এবং পরিকল্পনা করছি আরো বৃহত্তর আন্দোলন যাওয়ার জন্য। ধন্যবাদ সঞ্চালক আমাকে এতখানি সময় দেওয়ার জন্য। বিপ্লব কুমার পোদ্দার, আপনাকে আসলে যেমনটা বলছিলেন যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সমগ্র বিশ্বে থাকা সকল সহযোদ্ধারা যেভাবে কাজ করছেন, এর আসলে বাংলাদেশ সরকার যদি এই প্রবাসীদের দাবিগুলি না মেনে নেয় তাহলে এর কঠিন থেকে কঠিন ভাবে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। আসলে প্রবাসীরা যখন টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়, তখন সেই রেমিটেন্সটা বাংলাদেশ সরকার দেখে না এটা বৈধ না অবৈধ রেমিটেন্স আসছে। যখন একটা প্রবাসী বিদেশে মারা যায় তখন খুঁজতে যায় যে এই প্রবাসীটা অবৈধ ছিল না বৈধ ছিল, সে তো বাংলাদেশের একজন নাগরিক। আমরা আসলে এই বিষয়ে আমরা আবার পরবর্তীতে যাব পোদ্দার দাদার কাছে। আমি এই মুহূর্তে যাব জনাব তরিকুল ইসলাম, মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জনাব তরিকুল সাহেব। আমরা আসলে ইদানিং একটা বিষয় লক্ষ্য করছি, যেমনটা জর্ডানে ঘটে যাওয়া একটা ন্যাক্কারজনক একটা ঘটনা, আপনারা সবাই অনেকে দেখছেন। একটি বাংলাদেশি বোন তাকে মেরে একটা ডাস্টবিনে ফেলে রেখেছে। তো এই এমন একটা ন্যাক্কারজনক ঘটনা একটা ক্লাসিক কোম্পানিতে, আই থিঙ্ক সেই কোম্পানির অনেক বাংলাদেশি কর্মী বোনেরা সেই ভয়ে, অনিরাপত্তার ভয়ে তারা কাজেও যায় নাই। গত 2 দিন আগে তাদের 2-1টা লাইভ অনুষ্ঠান দেখলাম আমরা, তাদেরকে ডেকে নিয়ে খুবই মানসিক ভাবে এবং তাদেরকে অনেক নির্যাতন করতে এবং মারধর করতে।
এবং সেই মুহূর্তে তারা আসলে তারা দূতাবাসের সহায়তা চাচ্ছেন, বাংলাদেশ সরকারের সহায়তা চাচ্ছেন, তারা নিরাপত্তা চাচ্ছেন। আপনি এই বিষয়ে কতটুকু জানেন এবং আপনার কতটুকু ধারণা এই মুহূর্তে কি করা উচিত আমাদের বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের? জনাব তরিকুল সাহেব। জি, অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের মাননীয় সঞ্চালক জনাব মোতাব্বির হোসেন রাজু ভাই। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার, সহসভাপতি সাইদুল ইসলাম ভাই এবং আমার সহযোদ্ধা আসাদ ভাই শারজা ইউএই থেকে। আপনাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম রইল। এবং সেই সাথে এই মুহূর্তে যারা এই লাইভ অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করছেন বা পরবর্তীতে যারা যুক্ত হয়ে দেখবেন, তাদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। মোতাব্বির ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন জর্দানের যে বিষয়টা, আমি এইখানে পারিপার্শ্বিক কিছু কথা বলছি। দেখেন, শুধুমাত্র জর্দানের ক্ষেত্রে না, আমরা যারা বাংলাদেশের সীমানা পেরিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে এসে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা প্রত্যেকেই, আমরা সাধারণত বলি না যে এতিম ছেলে পেলে বা এতিম বাচ্চা, আমরা যারা প্রবাসে থাকি আমরা প্রত্যেকেই একেবারে সেম টু সেম এতিম অসহায়দের যে পর্যায়টা থাকে, আমরা তাদের চাইতেও একটা ন্যূনতম পর্যায়ে থাকি। বিশেষ করে আমরা যারা বাঙালি আছি অন্যান্য দেশের সাথে, আপনি যদি যারা প্রবাসের অবস্থা সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা রাখেন বা যারা প্রবাসে থাকেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি অন্যান্য দেশগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে দেখতে পাবেন যে আসলে তারা মানে পিতামাতার সাথে থাকার যে সুবিধাটা সেটা ভোগ করছে, আর আমরা যারা বাংলাদেশি আছি আমাদের পিতামাতা থাকাকালীন মানে আমাদের অনেকটা মানে কি বলে মানে পিতৃ পরিচয়হীন, মাতৃ পরিচয়হীন এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। শুধুমাত্র মানে আমাদের যেদিন আমরা বিদেশে আসব নিয়ত করি ওই দিন থেকে শুরু করে যেদিন আমরা মানে বিদেশ থেকে ফিরে যাই আমার মাতৃভূমিতে, আমার দেশে আমি ফিরে যাব, সেই পর্যায়ে অবস্থানকালীন পর্যন্ত আমরা প্রতিনিয়তই এইরকম একটা হনস্থা, এরকম একটা হয়রানির পেরেশানির মধ্য দিয়ে যাই, যেটা বিগত বক্তব্য সময়ের কালীনে আমাদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার দাদা বলে গিয়েছে। যার সর্বোৎকৃষ্ট একটা উদাহরণ আছেন যে সৌদি আরব ফেরত আমাদের ইউনুস মুন্সি নামক একজন প্রবাসী ভাই, তিনি যখন দেশে গিয়েছিলেন তাকে গুম করে ফেলা হয়েছিল এবং গুম করার 3 দিন পরে তার অর্ধগলিত লাশটাকে গলায় দড়ি পেঁচানো অবস্থায় একটা ফ্যাক্টরির সামনে ঝুলন্ত ভাবে পাওয়া গেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় প্রবাসীদেরকে ব্যবহার করে প্রবাসীদের পক্ষে কথা বলার ভান করে তারা নিজেদের আখের গুছিয়ে নিয়েছে, আখের গোছানোর চেষ্টা করেছে। কিন্তু একজন প্রবাসী যখন এইভাবে গুম হয়ে হত্যাকাণ্ডের শিকার হইল, তখন কোন রাজনৈতিক দল, কোন সংগঠন, কোন সাংগঠনিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এই প্রবাসী ভাইয়ের হয়ে কথা বলেনি। কে কথা বলেছে? সদ্য গঠিত প্রবাসী অধিকার পরিষদ নামে একটা ছোট্ট সংগঠন, যেই সংগঠনটা তখন মাত্র হাঁটি হাঁটি পা করে চলতে শুরু করেছিল। ওই পর্যায়ে থেকেও প্রবাসী অধিকার পরিষদ কিন্তু সেই প্রবাসী ভাইয়ের যে হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, কথা বলেছিল, লাইভের মাধ্যমে অনলাইন যোগাযোগ মাধ্যমে একটা প্রতিবাদের ঝড় তুলেছিল। আজকে দেখেন জর্দানের যে বিষয়টা নিয়ে আপনি কথা বলেছেন, এই বিষয়টা নিয়ে বিগত বেশ কিছুদিন যাবত আমি আমার জায়গা থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সাংগঠনিকভাবে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে যাচ্ছে এই বিষয়ে সম্পূর্ণ একেবারে শতভাগ নিশ্চয়তার সাথে তথ্যগুলো সংগ্রহ করতে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা চালিয়েও শুধুমাত্র সহযোগিতার অভাবে, পৃষ্ঠপোষকতার অভাবে আমরা এখনো পুরো বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে পড়ে আছি। যে ক্লাসিক কোম্পানিটার কথা বললেন, আমি সেই কোম্পানিতে কাজ করছে আমার বাংলাদেশি ভাই, এরকম 2-1 ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু বিশ্বাস করেন তারা ভয়ে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে আছে যে তারা মুখ দিয়ে একটা সাধারণ আমরা যে স্বাভাবিক কথাগুলো বলি, আমরা পরিচয় একজন আরেকজনের সাথে পরিচয় আদান প্রদান করি, এই পরিচয়টা দিতে পর্যন্ত তারা ভয় পাচ্ছে।
আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিগত 2-1 দিনের মধ্যে আমাদের কিছু বোন তারা ভিডিও বা লাইভ করে তাদের বর্তমান পরিস্থিতিগুলো তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও আমরা দেখেছি তাদের চোখে মুখে ভীতির যে একটা ছাপ এটা কিন্তু স্পষ্ট ছিল। তাদেরকে বিভিন্ন ভাবে ওই কোম্পানি, ওই মানে জর্দানের যে সরকারি সৈন্যবাহিনী আছে তাদের মাধ্যমে, বিভিন্ন দালালদের মাধ্যমে, পোশাক ক্যাডারদের মাধ্যমে, এমনকি কোম্পানি যে নিজস্ব লোক জনবল ব্যবহার করে তাদের মাধ্যমে এই বোনদেরকে কিন্তু বিভিন্নভাবে হয়রানি, প্রেশারাইজড করছে। তারা তাদেরকে কাজের পারিশ্রমিক আটকে দিচ্ছে, তাদেরকে কাজে যেতে দিচ্ছে না, তাদেরকে ঘরে বন্দি করে রাখছে, তাদের বিভিন্ন ভাবে হয়রানি পেরেশানির মধ্যে একটা সিস্টেম্যাটিক্যালি তারা তৈরি করে নিয়েছে। তো এই জায়গাগুলোতে আজকে বাংলাদেশের একজন নাগরিক যেখানে এইরকম মানে অসহায় অবস্থায় মৃত্যুবরণ করে তার লাশ ডাস্টবিনে পড়ে থাকে, সেইখানে আমার বাংলাদেশের যে মানে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রত্যেকটা দেশে এম্বাসি গঠন করা হচ্ছে, সেই এম্বাসিতে যারা কাজ করছে তারাও কিন্তু এই আপনার আমার মতো প্রবাসীদের রক্ত মানে পানি করা পয়সাতেই বেতন পাচ্ছে। কিন্তু দেখেন অত্যন্ত দুঃখের বিষয় যে এত বড় একটা মানে দৃষ্টিকটু একটা নিন্দনীয় ঘটনা ঘটে যাওয়ার পরেও আমার দেশের এম্বাসি থেকে এখনো পর্যন্ত ওই রকম কোনো সরব উপস্থিতি আমাদের চোখে পড়েনি, আমাদের দৃষ্টিগোচর হয়নি। ইভেন এই মুহূর্ত পর্যন্ত বেশ কয়েকদিন কেটে গেছে, কিন্তু তারপরেও সরকারিভাবে ওই এম্বাসির পক্ষ থেকে কোনো বিবৃতি পর্যন্ত আমরা পাইনি। ঘটনার যে মানে একটা ঘটনার পেছনে যে কিছু থাকে এই ঘটনাটাও কিন্তু তারা তুলে আনার চেষ্টা করেনি। তো এই জায়গা থেকে এখন আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বাংলাদেশের থেকে দূরে থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যেখানেই আছি আমরা সেইখান থেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে যাচ্ছি নিজেদের ঘাম বিক্রি করার জন্য, নিজেদের পরিশ্রম বিক্রি করার জন্য। তো সেই পরিশ্রমটা আমরা বিক্রি করছি, সেই ঘামটাকে আমরা অর্থে রূপান্তরিত করছি। সেই অর্থটা যখন ব্যাংকে যাচ্ছে আপনারা বুক ফুলিয়ে বলছেন যে 10 দিনের মধ্যে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আদায় হচ্ছে, অথচ ওই রেমিটেন্স আদায় করার ক্ষেত্রে কিন্তু আপনি দেখছেন না যে এই টাকাটা কোন দেশ থেকে আসছে বা কোন বৈধ ভাই পাঠাচ্ছে নাকি অবৈধ কোনো বাংলাদেশি নাগরিক পাঠাচ্ছে। অথচ আপনারা যখন এই নাগরিকদের প্রাপ্য অধিকারগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার সময় আসে, যখন একজন নাগরিক হিসেবে আমার জন্য আমার প্রাপ্য অধিকারগুলো আমার জন্য একেবারে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেখানে আপনারা একেবারে নিষ্ক্রিয় হয়ে থাকেন, নিষ্ক্রিয় হয়ে শামুকের মতো নিজেকে খোলসের মধ্যে গুটিয়ে নেন। তো এই জায়গাগুলো থেকে আপনারা যদি আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা যদি আপনাদের উপরে অর্পিত যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি রাষ্ট্রীয়ভাবে তারা যদি পালন করতে ব্যর্থ হয়, তাহলে আমিও আমার বিগত বক্তা সম্মানিত বিপ্লব কুমার পোদ্দার দাদার সাথে গলায় সুর মিলিয়ে বলছি, যদি প্রবাসীদের প্রাপ্য অধিকার থেকে প্রতিনিয়ত এইভাবে বঞ্চিত করে রাখার যে নীল নকশা আপনারা বাস্তবায়িত করতে চাচ্ছেন বা করে চলেছেন, যদি অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আপনারা এটাকে না বদলান, যদি প্রবাসীদের প্রাপ্য অধিকারগুলো প্রবাসীদের হাতে তুলে না দেন, ফেরত না দেন, তাহলে প্রবাসীদের পক্ষে আমি তারেকুর রহমান বলছি রেমিটেন্সের রেকর্ড যেরকম আমরা করতে পারি ঠিক একই রকম ভাবে আমাদের প্রাপ্য অধিকার আদায় করার জন্য আপনাদের মসনদ আপনাদের চেয়ার কাঁপিয়ে দেওয়ার ক্ষমতাও আমরা প্রবাসীরা রাখি। অনেক ধন্যবাদ আপনাকে জনাব তারেকুর রহমান সাহেব, খুব সুন্দর আসলে গঠনমূলক বক্তব্য দিয়েছেন আমাদের আসলে এই বিষয়ে, জর্ডানের বিষয়ে। আমি জনাব আসাদ সাহেবের কাছে যাওয়ার আগে আমি আরেকবার আমি জনাব সাইদুল সাহেবের কাছে 1 মিনিটের একটি প্রশ্ন রাখবো। আসলে আমরা যতটুকু জেনেছি জর্ডানের বিষয়টা, অনেক কর্মী বোনেরা আছে তারা জর্ডানের দূতাবাস মেবি নাহিদা সুবাহান রাষ্ট্রদূত, জর্ডানে অবস্থানরত রাষ্ট্রদূত একজন মহিলা নাহিদা সুবাহান, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং ওনাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। তারা এখন খুবই অনিরাপত্তায় ভুগছেন এবং তারা কয়েকটা ভিডিওর মাধ্যমে লাইভে আসার চেষ্টা করছেন এবং তাদের কাছ থেকে আমরা অনেক সময় লাইভের মধ্যেও দেখছি তাদের কাছ থেকে বেশ কয়েকজন মোবাইল কেড়ে নিয়ে গেছে। তো আপনার কাছে আমার এইটুকু প্রশ্ন, এখন রাষ্ট্রদূত, বাংলাদেশের রাষ্ট্রদূত অন্ততপক্ষে একটা দেশে যখন থাকে, সেই রাষ্ট্রদূতের কাজ এই রাষ্ট্রে বাংলাদেশে থাকা নিযুক্ত থাকা সকল নাগরিকের নিরাপত্তা দেখার জন্য।
প্রয়োজনে এই দেশের সরকারের সাথে সে যোগাযোগ করার জন্য, তাহলে সেই দেশের আমাদের দেশের নাগরিকরা সেখানে অনিরাপত্তায় আছে, অথচ আমাদের দেশের রাষ্ট্রদূত সেখানে কোনো ধরনের সহযোগিতা করছে না। আপনার কাছে আমার ছোট্ট একটু প্রশ্ন রইল, এই ব্যাপারে কি করা উচিত তাদের? মাইকটা একটু আনমিউট করে নেন সাইদুল ভাই। জি। জি, সরি, আসলে এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশের আমাদের বেতনে যারা চাকরি করছে, আমি সহজ ভাষায় বলতে চাই, যারা আমাদের চাকর, আমরা তাদের মালিক। কারণ আমাদের বেতনে, আমার শব্দটি হয়তো শ্রুতিকটু দৃষ্টিকটু হতে পারে, বাট ইটস অ্যাবসলিউটলি ট্রু, যে আমাদের বেতনে যদি তারা চাকরি করে থাকে, then আমাদের কল্যাণে তাদের কাজ করতে হবে। বাট এটা টোটালি আনফরচুনেট আমাদের জন্য, আমরা বাংলাদেশী হিসেবে আমাদের দুর্ভাগ্য যে আমাদের কর্মচারী আমাদের কথা শুনছে না, তারা আমাদের উপর লাঠি ছড়াচ্ছে, ছড়ি ঘুরাচ্ছে। আজকে জর্ডানে আপনারা যেটা বললেন, আমি নিজেও কিছু ভিডিও দেখেছি, কয়েকদিন থেকে শুনছি, চেষ্টা করছি যে এটার আসল তথ্যটা জানার, যদি আপনাদের মাধ্যমে আরো সুযোগ হয় আমি জেনে নিব। কিন্তু এখানে একটা দূতাবাসে শুধুমাত্র একজন রাষ্ট্রদূত থাকেন না, সেখানে একটি দূতাবাসে একটি সরকারের প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয়ের টোটাল একটা উইং আছে, ফার্স্ট সেক্রেটারি আছেন, সেখানে লেবার কাউন্সিলর আছেন, সেখানে মিডিয়া উইং আছে, সেখানে আরো অনেক পদের অনেক দায়িত্বশীল লোকজন আছেন। বাট আসলে এখানে বলার কিছু নেই। আমি একটু পেছনে যাই আপনার প্রশ্নের প্রেক্ষিতে, যে আমাদেরকে এমন ভাবে রাখা হয়েছে, আমরা মূল জনগোষ্ঠীর, বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে কর্মক্ষম মানুষ যদি 10 কোটি হয়, মানে যাদের এজ ওভার 18 এবং আন্ডার 60, তো আমরা এই টোটাল কর্মক্ষম মানুষ, কিন্তু আমরা টোটাল 1.5 কোটি মানুষ। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, শুধুমাত্র আমি সরকার বলবো না, বর্তমান এবং অতীতের সরকারগুলো আমাদেরকে রাজনৈতিকভাবে তারা কুক্ষিগত করে রেখেছে এবং আমাদেরকে রাজনৈতিকভাবে শক্তিহীন করে রেখেছে। বাংলাদেশের যদি আপনার মূল চালিকা শক্তি, যে 3টি চালিকা শক্তি, কৃষক, গার্মেন্টস শ্রমিক এবং প্রবাসী, আজকে দেখেন পার্লামেন্টে 75% পার্লামেন্ট মেম্বার হচ্ছেন আপনার বিজনেসম্যান, কিন্তু বাংলাদেশের মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসী, কৃষক এবং গার্মেন্টস ওয়ার্কাররা। তাদের কোনো পার্টিসিপেশন পার্লামেন্টে নেই। আমাদের 1.5 কোটি প্রবাসীর কোনো পার্টিসিপেশন পার্লামেন্টে নেই, আমাদের কোনো প্রতিনিধি সেখানে নেই। ইভেন সবচেয়ে বড় যে জিনিস, আমাদের মৌলিক অধিকার, আমাদের ভোটাধিকার নেই, যার কারণে তারা মনে করছে যে আমাদেরকে যেভাবে ব্যবহার করবে আমরা সেভাবেই ব্যবহৃত হব, আমাদের টাকায় খেয়ে পড়ে চাকরি করে আমাদের কথা তারা শুনছে না। এর চেয়ে বেদনাদায়ক কিছু হতে পারে না। সুতরাং আমি মনে করি আপনার এই প্রশ্নের প্রেক্ষাপটে, যে বাংলাদেশের, যদিও আমাদের আইনের বাইরে আমরা যেতে পারবো না, এখানে প্রবাসীদের বেশ কিছু আপনার হটলাইন সার্ভিস আছে, আমি আশা করি এই সার্ভিসগুলোতে আমরা যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি। বাংলাদেশে আমরা যে আদর্শের লক্ষ্যে এখন রাজনীতি করছি, জনাব নুরুল হক নূরের ডাকে যে পরিবর্তনের রাজনীতিতে আমরা সংযুক্ত হয়েছি, তিনি আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন, তিনি বাংলাদেশে যে পরিবর্তনের ডাক দিয়েছেন, সেই পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, একই সাথে বাংলাদেশে আমাদের যে পরিবারগুলো আছে, যেহেতু আমরা এখানে জর্ডান একটি দেশ, আমি ইউকেতে আছি, আপনি আছেন সংযুক্ত আরব আমিরাতে, তারেক ভাই আছেন মালয়েশিয়ায়, আমরা সেখানে সরাসরি যেতে পারবো না। আবার জর্ডানে যারা আছেন, সেখানকার রাজনৈতিক পরিস্থিতির কারণে সেখানে অবস্থান আমাদের ভাইয়েরা হয়তো সরাসরি গিয়ে কথা বলতে পারবে না। যার কারণে আমি বলবো বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের দেশে আমাদের যে প্রবাসীদের পরিবারগুলো আছে এবং আমাদের যে নেতৃবৃন্দ আছেন, আমি আজকে লাইভের মাধ্যমে অনুরোধ জানাবো, আপনারা বাংলাদেশে প্রেসার ক্রিয়েট করেন এবং অতি সত্বর জর্ডানের এই ক্লাসিক ফ্যাক্টরিতে যে সকল শ্রমিকরা, বাংলাদেশের শ্রমিকরা নির্যাতিত অবস্থায় আছেন, তাদের অতি সত্বর প্রতিকার আপনারা দাবি করুন। এবং আমি আশা করব সকল প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি প্রবাসী অধিকার পরিষদে আজকে লাইভের মাধ্যমে যারা দেখছেন, যে প্রবাস থেকে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আজকে ফেসবুক মিডিয়ার মাধ্যমে আমরা দেখি এখানে যেটা ভাইরাল হয় সেটার প্রতিকার হয়, এখানে কথা হলে, এখানে প্রতিবাদ হলে, এখানে যদি মানুষ একত্রিত হয় তাহলে সরকার একটা পদক্ষেপ নেয়। তাই ইতিমধ্যে জরুরি পদক্ষেপের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করবো সকল প্রবাসী ভাইদেরকে, আপনারা লাইভে আসেন, স্ট্যাটাস দেন, কমেন্ট করে সরকারের দৃষ্টি আকর্ষণ করুন এবং বাংলাদেশে যারা আছেন আপনারা সরাসরি
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে এর প্রতিকার দাবি করুন। কেন আমাদের শ্রমিকরা সেখানে নিরাপত্তাহীনতায় থাকবে? কেন একজন শ্রমিকের, এটা আসলে কতটুকু সত্য আমি এখন জানি না, যদি হয়ে থাকে একজন শ্রমিকের লাশ একজন শ্রমিককে মেরে ফেলে ডাস্টবিনে ফেলে দেওয়া এর চেয়ে বড় নেক্কারজনক ঘটনা হতে পারে না। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অতি সত্বর যেখানে অন্যায় হবে সেখানেই আমরা প্রতিবাদ করে তুলবো। এটা হোক ভার্চুয়ালি হোক সরাসরি, অন্যায়ের কোনো প্রশ্রয় আমরা দিব না, যেহেতু আমরা পরিবর্তনের অঙ্গীকারে নুরুল হক অনেক নূরের ধন্যবাদ ডাকে আপনাকে আপনার আমরা বক্তব্য অবশ্যই এই দাবিটুকু রাখবো মতামত সবার কাছে। দেওয়ার জন্য। ধন্যবাদ। জনাব সাইদুল সাহেব, আসলে জর্ডানে অবস্থানরত সকল বাংলাদেশি এবং প্রবাসীদেরকে আমরা আহ্বান করব অন্ততপক্ষে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। যেমনটা আমাদের সাইদুল ভাই বলেছিলেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যত সদস্যরা আছে তাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করব, তারাও এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য, এবং তাদের পরিবারকে আহ্বান করা হয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সব জায়গায় খোঁজ নেওয়ার জন্য। এবং বাংলাদেশি প্রবাসীরা যারা সেখানে অনিরাপদে আছেন তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করব। আমি এই মুহূর্তে যাব জনাব আসাদ সাহেবের কাছে। আমরা আসলে সময় সংক্ষিপ্ততে চলে আসছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো আমি সংক্ষিপ্ত আকারে আসাদ ভাইয়ের কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখবো। বর্তমান সময়ে যেই প্যান্ডামিক সময়ে কয়েক মাস বা বছর হয়ে গেছে বিভিন্ন দেশে মর্গে পড়ে আছে বাংলাদেশি প্রবাসীদের লাশ, এই বিষয়ে আমাদের বিজ্ঞ বক্তারা বলে গেছেন যে বিষয়গুলি, আসলে সেই বিষয়ে আমি আপনার কাছে এই প্রশ্নটি রাখবো। প্রবাসী অধিকার পরিষদ সমগ্র বিশ্বে থাকা সব দেশেই খুব সুন্দরভাবে কাজ করছেন এবং এর বিভিন্ন প্রতিবাদ করছেন। যেমনটা আমরা ইউইতে দেখেছি, আপনি শারজা শাখায় সমন্বয়ক, ইউই সমন্বয়ক জনাব সালাউদ্দিন সহ ইউইতে অনেকেই এই বিষয়ে লাইভ করছেন, প্রতিবাদ করছেন। তো এটা সরকারের কাছে আমাদের যে জোর দাবিটা, এই দাবিটা কি বাংলাদেশ সরকার মেনে নেবে? জনাব আসাদ সাহেব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, আজকে সঞ্চালক মুতাব্বার হোসেন সাহেব এবং আজকে আমাদের সাথে এই প্যানেলে যারা আছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নটা করছেন এটা অনেক আমাদের জন্য দুঃখ এবং অনেক কষ্টের জিনিস। আমরা প্রবাসে থাকি, আমাদের বিশ্বের এমন কোনো দেশ নাই যে সব দেশে প্রবাসীদের লাশ ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে। ইভেন কি আমরা যে সংযুক্ত আরব আমিরাতে আছি, এখানে অনেক লাশ পড়ে আছে। তো এটা আমাদের আমরা সবসময় বলে যাচ্ছি, আমাদের সরকার যেন সদয় হয়ে এই লাশগুলা যেন বিনা খরচে আমাদের লাশগুলা যেন দেশে নিয়ে যায়। দেখেন, আমরা সবসময় প্রবাসীদেরকে অনেক বড় আখ্যাই দিয়ে বলি, সংসদে বলি, সব জায়গা থেকে বলে প্রবাসীরা সোনার হরিণ, কিন্তু দেখা যায় কি আমাদের সেটা মুখে বলে, তারা সবসময় এসে তাদের আখের গুছিয়ে তাদের ফায়দা উঠায় তারা চলে যায়। ইভেন কি দেখেন, আমাদের যে জর্ডানে রিসেন্টলি যে ঘটনাটা হয়ে গেল, ওইখানে যে আমাদের বোনের যে লাশ পাওয়া গেল ডাস্টবিনে, এটা তো আসলে আমরা কেউ আশা করি নাই যে আমাদের একজন রিমিটেড যোদ্ধার লাশ ডাস্টবিনে পড়ে থাকবে। এটা ব্যাপারে আমাদের সরকার কতটুকু কি করছেন আসলে সেটা আমরা জানি না, এবং আমার মতে সরকার এটার জন্য সদয় হয়, এবং আজ পর্যন্ত একটা বিবৃতি পর্যন্ত সরকার দেয় নাই। কেন দেয় নাই? আমরা যদি দেশে এত বড় রিমিটেন্সের এত বড় কাজ করতে পারি, রিমিটেন্স দিয়ে আমরা দেশকে এত উন্নয়ন করতে পারি, তাহলে আমাদের লাশ কেন সরকার বিনা খরচে দেশে নেবে না? সরকার যতদিন পর্যন্ত আমাদের এই সদয় না হয়, আমরা শুধু এখানে ভার্চুয়াল আলাপ করে ফেসবুকের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, বাট সরকার যদি এটা আমলে নেয় এখনো কবে পর্যন্ত নিবে সেটা আমরা জানি না। তো আমরা যে প্রবাসী অধিকার পরিষদের যে বিশ্বের 53-54টা দেশে আমাদের যে কার্যক্রম চলতেছে, আমরা সব জায়গা থেকে যদি আমরা নিজস্ব ভাবে সবাই যদি এটা আওয়াজ তুলি, আমাদের লাশ কেন সরকার বিনা খরচে দেশে নেবে না? আমাদের জাতীয় পতাকা বাহী যে বিমান, সেই বিমান কোটি কোটি টাকা আমাদের জীবিত অবস্থায় নিয়ে আসি তারা ইনকাম করতেছে। এখন তারা ডিক্লারেশন করলো যে আমাদের লাশ তারা বহন করবে না ফ্রিতে, তারা নাকি আগে ফ্রিতে করছে, এখন তারা বলছে যে 80,000 টাকা, বাংলা অলমোস্ট 80,000 টাকা দিলে তারা সেই লাশ গ্রহণ করবে। তো যখন আমরা জীবিত আসছি তখন তো আপনারা আমাদের থেকে নিতেছেন, আমাদের যে টিকিট বাবদ যে টাকাগুলা নিতেছেন, সেখানে ভালো লাগতেছে তখন। আর আমরা যখন মরে যাচ্ছি, মরে যাওয়ার লাশ থেকে পর্যন্ত তারা ইনকাম করতে বসে আছে। আমাদের সরকার যতদিন সহায়তা না হবে, আমাদের এগুলার দিকে দৃষ্টি না দিবে, তো ততদিন পর্যন্ত আমরা আসলে কাঙ্ক্ষিত ফল পাবো না। আমরা সব জায়গা থেকে সবাই আন্দোলন গড়ে তুলতে হবে, এবং প্রবাসী অধিকার পরিষদের ছায়াতলে সবাই আসি, একে জায়গা থেকে আমরা আওয়াজ তুলতে হবে। যে আমাদেরকে প্ল্যাটফর্ম রেডি করে দিচ্ছেন, তৈরি করে দিচ্ছেন, সে ডাকসো সাধ্য সবাই বিপি নুরুল হক নুরু সাহেব, ওনার উপরে আমরা কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা বোধ রাখি, কারণ আমাদেরকে আজ পর্যন্ত কেউ এই বড় সুযোগ করে দেন নাই। তো এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। তো আসলে রাজু ভাই অনেক কিছু মোতাব্বের ভাই বলার ছিল, তো যেহেতু সময় কম, তো
আমাদের মেহমান বিন্দু আসছে, সবার প্রতি শ্রদ্ধা রাখি এবং সবাই সব জায়গা থেকে যদি আওয়াজ তুলি, ইনশাআল্লাহ আমরা আমাদের যে লাশ দেশে নেওয়ার জন্য আমরা যে পরীক্ষা হাতে নিয়েছি, লাইভ করতেছি, যেগুলো করতেছি, ইনশাআল্লাহ আমরা এটাতে সাকসেসফুল হব এবং সরকার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি এবং অতি নিবয়ের সাথে বলতেছি, আপনারা প্লিজ আমাদের লাশগুলো অন্তত মৃত লাশগুলো দেশে নিয়ে আমাদের ফ্যামিলির কাছে, আমাদের পরিবারের কাছে অন্তত পৌঁছায় দিবেন। আমরা সবসময় আপনাদের কাছে কোনো কিছুই দাবি নাই, আমাদের একটাই দাবি এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের এটাই দাবি। ধন্যবাদ মোতাব্বের হোসেন ভাই। অনেক ধন্যবাদ জনাব আসাদ সাহেব। আসলে বাংলাদেশ সরকারের কাছে সেই যৌক্তিক দাবি সমগ্র প্রবাসীদের, বিশ্বে সমগ্র প্রবাসীরা যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত প্রবাসীদের এই দাবিটা। আমি আরেকবার যাব একটু আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব পোদ্দার দাদার কাছে। জর্ডান নিয়ে প্রবাসী অধিকার পরিষদ কিভাবে কাজ করছে এবং প্রবাসী অধিকার পরিষদের সমগ্র বিশ্বে থাকা সকল প্রবাসীরা, সকল সহযোদ্ধারা, আপনারা এই প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করছেন, যেমনটা এর আগে আপনি বলে গেছেন। আমি আরেকবার আপনার কাছে এই জিনিসটা জানতে চাবো আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে, যে এই জর্ডানে বর্তমান যে প্যান্ডামিক সময়ের মধ্যে এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা হয়ে গেছে, সেখানে আমাদের প্রবাসী অধিকার পরিষদ কিভাবে কাজ করছেন এবং এটার সম্পর্কে আপনি কতটুকু অবগত আছেন? মাইকটি একটু আনমিউট করে নেবেন প্লিজ। ধন্যবাদ আমাকে রিমাইন্ড করানোর জন্য। এবং আমি শেষ করার আগেই শেষ লগ্নে সংযুক্ত আরব আমিরাতের সালাউদ্দিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন এবং যারা সিটি সমন্বয়ক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আমার পরিবারের সদস্যরা আছেন, সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন এত সুন্দর একটি লাইভ অনুষ্ঠান করার জন্য। এবং যারা দেখছেন এই তাদের শত ব্যস্ততার মধ্যে, তাদের কাছে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এবার চলে যাই সরাসরি আপনার শেষ প্রশ্নের উত্তর দিতে। জর্ডানের ক্ষেত্রে আমাদের দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি তরিকুল যথার্থই বলেছেন, সবটাই ক্লিয়ার করেছেন। আমি শুধু অ্যাড করব এই যে এখন সময় হলো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া, কারণ তাদের অব্যবস্থাপনা এবং তাদের অনিয়ন্ত্রিত অবস্থার কারণেই যে রাষ্ট্রদূত আছেন, ওখানকার কনসুলার আছেন, তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। কারণ জর্ডানের বিষয় নিয়ে আমরা প্রবাসী অধিকার পরিষদ যোগাযোগ করলেও সেভাবে কোনো সাড়া পাচ্ছি না, ওখানকার একটি ভীতিকর অবস্থার মধ্যে। এবং এরই মধ্যে ওখানকার কিছু ব্যবস্থা নিয়ে পক্ষে এবং বিপক্ষে, এবং এটার মধ্যে মনে হচ্ছে যে কিছু ধরনের একটা বাইরের কোনো ষড়যন্ত্র থাকতে পারে, যারা আমাদের বাংলাদেশি শ্রমিকদের ওখানে সামনে দিয়েছে। সেটা যেভাবেই হোক না কেন, কিন্তু বাংলাদেশ দূতাবাসের এবং সরকারের দায়িত্ব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমি অনুরোধ করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, সবিনয় অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ, দেখুন আমরা বাংলাদেশে, আপনি প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্র পরিচালনা করছেন, সুতরাং এই বিষয়টি আপনার অত্যন্ত জরুরি অবস্থায় আপনার জরুরি ব্যবস্থা গ্রহণ করুন। জরুরি ব্যবস্থা হিসেবে আপনি যে কর্মকর্তারা সঠিকভাবে কাজ করছেন না, সমাধানে এগিয়ে আসছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এবং সঠিক ব্যবস্থা নিয়ে সমাধান করে সবাইকে করুন। আদারওয়াইজ আমরা হয়তো প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে হয়তো আন্দোলনে যেতে বাধ্য হব, কারণ বাংলাদেশ আমার, অধিকার আমার, রেমিটেন্স আমার, আমার দাবি আমাকেই পালন করতে হবে। এই প্রত্যয় রেখে আমি আপনার প্রশ্নের শেষ করছি, যদি আর কিছু বলার না থাকে। ধন্যবাদ। জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ মিস্টার বিপ্লব কুমার পোদ্দার, দীর্ঘ সময় আমাদের সাথে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, দেখছিলেন E24 মিডিয়ার সাপ্তাহিক আয়োজন প্রবাস ও প্রবাসীদের কথা নিয়ে। আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে যারা উপস্থিত ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ, এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রিত অতিথিদেরকে এবং সকল প্রবাসীদেরকে আহ্বান করব বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে যুক্ত হয়ে প্রবাসীদের অধিকার নিয়ে যৌক্তিক এবং নৈতিক দাবিগুলো আমরা সরকার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা যে দাবি করছি সেই দাবিটুকু পালন করার জন্য সকলকে আহ্বান করব প্রবাসী অধিকার পরিষদের ছায়াতলে আসার জন্য। আমি এই বলে আজকের অনুষ্ঠানটি এখানেই সংক্ষিপ্ত ভাবে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।